যদিও গতকাল সূচকে রিমার্কেবল কোনো পরিবর্তন হয়নি, গতকালকের মার্কেট ছিল হাইলি ভোলাটাইল। এছাড়া টার্নওভার সিগনিফিক্যান্টলি ফল করার কারণে মার্কেট ছিল অনেকটা প্রাণহীন। আজ আমরা ওভারঅল মার্কেট নিয়ে সংক্ষেপে আলোচনা করব, আপডেট দেব 5টি স্টক নিয়ে। যে 5টি স্টক আজকের আলোচনায় কভার করব সেগুলো হলো ইটিএল, ইন্ট্রাকো, ফুয়াংফুড, মন্নুফেব্রিক এবং সিপাল। সিপাল নিয়ে গতকাল একটি গুরুত্বপূর্ণ নিউজ পাবলিশড হয়েছে এবং এই নিউজটির ইম্প্যাক্ট কতটা হতে পারে আলোচনা করব। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতেই ডে চার্টে তুলে ধরছি ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান। ডিএসসি ব্রড ইন্ডেক্স গতকাল 6256 পয়েন্টে ক্লোজ হয়। গতকালকের ক্যান্ডেলটি সহ পরপর 7টি নেগেটিভ ক্যান্ডেল ক্রিয়েট হলো। এছাড়া পরপর দুদিন 6249 পয়েন্ট থেকে রিজেক্ট হলো। এই পয়েন্টে বর্তমানে মার্কেট সাপোর্ট নিচ্ছে। গতকাল ডিএসসি ব্রড ইন্ডেক্সের চার্টে আমরা একটি ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে লক্ষ্য করছি। সো নেক্সট ট্রেডিং সেশনে যদি একটি বুলিশ এনগালফিং ক্যান্ডেল ক্রিয়েট হয়, এখান থেকে নতুন করে একটি বাই সিগন্যাল জেনারেট হবে এবং মার্কেট ধীরে ধীরে রিকভারি দেবে বলে আমরা আশা রাখি। কিন্তু মার্কেট নিয়ে এখন বর্তমানে যে কনসার্নিং বিষয় সেটি হলো টার্নওভার সিগনিফিক্যান্টলি ফল করেছে। হঠাৎ করে মার্কেটে এই ধরনের ছন্দপতনের কারণে বেশিরভাগ বিনিয়োগকারী মার্কেট নিয়ে এখন হতাশায় ভুগছেন। রিসেন্টলি মার্কেট 6060 পয়েন্ট থেকে 6470 পয়েন্ট পর্যন্ত প্রাইস অ্যাকশন করে এবং এই মুভটি ছিল শক্তিশালী একটি মুভ এবং মার্কেট টার্নওভার প্রায় 1800 কোটি টাকার উপরে পৌঁছে গেছিল। রিসেন্টলি 22টি কোম্পানিকে জেড ক্যাটাগরিতে ট্রান্সমিট করার কারণে মার্কেট সেন্টিমেন্ট ডিস্টার্ব এবং হার্ট হলো, যার কারণে মার্কেটে হঠাৎ করে প্যানিক সৃষ্টি হয়েছে এবং এখন অনেক বিনিয়োগকারী হয়তো সাইড লাইনে রয়েছেন, যার কারণে টার্নওভার অনেকটা কমে গেছে এবং লো ভলিউমে অনেকটা নেগেটিভ প্রাইস অ্যাকশন হলো। আর বর্তমানে মার্কেট এমন একটি পয়েন্টে অবস্থান করছে, বেশিরভাগ স্টক তার রিসেন্ট হাই থেকে 50, 60, ইভেন 70%-এরও নিচে অবস্থান করছে। আর এই জোনটিতে যারা সেল করছেন তারা হয়তো কিছু কিছু বিনিয়োগকারী হয়তো ফ্রেশ ফান্ড ইনজেক্ট করেছেন, তারা হয়তো প্যানিকড হয়ে সেল করছেন। আর যারা সেল করছেন তারা কিন্তু হিউজ লসে স্টকগুলি সেল করছেন। সো বর্তমানে সেল প্রেশার অনেকটা কমে গেছে। এখন মার্কেট এই পয়েন্ট থেকে হয়তো ঘুরে দাঁড়াবে বলে আমরা আশা করছি এবং গ্র্যাজুয়ালি রিকভারি দিবে। মার্কেট যেহেতু বর্তমানে ডে চার্টে 20, 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে অবস্থান করছে, যার কারণে মার্কেট স্লো হয়ে আছে এবং উইকলি চার্টে লক্ষ্য করলেও দেখা যায় যে 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে মার্কেট অবস্থান করছে। সো এখন মার্কেট যদি 6300 পয়েন্টের উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয় তাহলে মার্কেট গতিশীল হবে এবং বিভিন্ন স্টকগুলোতে ভালো প্রাইস অ্যাকশন হবে। সেক্টর ওয়াইজ টার্নওভার লক্ষ্য করলে দেখা যায় বর্তমান সময়ে ফার্মাসিউটিক্যাল সেক্টর ধারাবাহিকভাবে ভালো মানি ফ্লো এই সেক্টরটিতে আমরা লক্ষ্য করছি। গতকালকে দ্বিতীয় অবস্থানে রয়েছে টেক্সটাইল সেক্টর এবং তৃতীয় অবস্থানে রয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টর। বর্তমান সময়ে এই তিনটি সেক্টরে ধারাবাহিকভাবে ভালো মানি ফ্লো হচ্ছে এবং কিছু কিছু সেক্টর মাঝে মধ্যে ভালো পারফর্ম করলেও ধারাবাহিকতার মধ্যে একটি ঘাটতি রয়েছে। সো এখন মার্কেট যদি রিকভারি দেয়, ফার্মাসিউটিক্যাল সেক্টর, টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং এই তিনটি সেক্টর ভালো করার সম্ভাবনা রয়েছে। এছাড়া ব্যাংক সেক্টরের কিছু সিলেক্টিভ স্টক বর্তমান সময়ে ভালো করছে। ফুড অ্যান্ড অ্যালাইড, জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর এবং লাস্ট ট্রেডিং সেশনে পেপার অ্যান্ড প্রিন্টিং এই সেক্টরের কিছু কিছু স্টক ভালো প্রাইস অ্যাকশন করলো। এখন ডে চার্টে তুলে ধরছি ইভিন্স টেক্সটাইলস লিমিটেডের অবস্থান। এই স্টকটি লাস্ট ট্রেডিং সেশনে 16.2-তে এসে ক্লোজ হলো। বর্তমানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে সাপোর্ট নিচ্ছে এবং রিসেন্ট ট্রেন্ড থেকে স্টকটি 38%-এরও কিছুটা বেশি রিট্রেস করেছে এবং ইমিডিয়েটলি গতকাল আমরা লক্ষ্য করছি 38 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কিছুটা উপরে ক্লোজ করলো। এখন আমরা একটি চ্যানেল ড্র করলাম এবং এই চ্যানেলের লোয়ার ব্যান্ডটি বর্তমানে সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে এবং চাইলে স্টকটিতে নতুন করে এন্ট্রি নেওয়া যায়। যদি কোনো কারণে চ্যানেল থেকে বেরিয়ে আসে, নিচে নেমে যায়, তাহলে স্টপ লস আমরা সেট করতে পারি। আর এই স্টকটিতে নতুন করে যদি আমরা এন্ট্রি নিই তাহলে আমরা টার্গেট সেট করব 20.2। যাত্রাপথে দুটো রেজিস্ট্যান্স ফেস করবে, 17.4 একটি রেজিস্ট্যান্স এবং আরেকটি রেজিস্ট্যান্স হবে 19.5। এছাড়া বর্তমানে যে কারেকশনটি হলো আমরা লক্ষ্য করছি কারেকশনে ভলিউম কিন্তু অনেকটা কমে গেছে। সো সেল প্রেশার অনেকটা কমে গেছে স্টকটিতে আর হিউজ মানি ফ্লো আমরা লক্ষ্য করছি। সো এই স্টকটি আরও ভালো করবে সামনের দিনগুলোতে আশা করছি এবং আপাতত আমরা টার্গেট সেট করছি 20.2।
ডে চার্টে তুলে ধরছি ইন্ট্রাকো রিফিলিং স্টেশন লিমিটেডের অবস্থান। ইন্ট্রাকো লাস্ট ট্রেডিং সেশনে 43.2-তে এসে ক্লোজ হলো। স্টকটি বর্তমানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে ডে চার্টে। আর রিসেন্টলি স্টকটি 47+ প্রাইস অ্যাকশন করে বর্তমানে অনেকটা কারেকশন হয়েছে এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে সাপোর্ট নিচ্ছে। স্টকটির জন্য এখন গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট হবে 41.5 কিংবা 7। আর এই স্টকটি এখন বর্তমানে একটি কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট করেছে এবং এই প্যাটার্ন ব্রেকআউট হবে 44.2-তে। 44.2-র উপর যদি স্টকটি ঘুরে দাঁড়াতে সক্ষম হয় তাহলে স্টকটিতে ভালো প্রাইস অ্যাকশন হবে এবং আমরা টার্গেট সেট করছি স্টকটির জন্য 52.4। সো স্টকটির ক্ষেত্রে আমরা চাইলে 44.5+ যদি স্টকটি শক্তিশালী অবস্থান ক্রিয়েট করতে পারে আমরা চাইলে এখানে একটি ব্রেকআউট ট্রেড নিতে পারি। স্টকটি তখন কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের আন্ডারে চলে আসবে আর আসলে একটা ভালো প্রাইস অ্যাকশন এই স্টকটিতে আমরা এক্সপেক্ট করছি। সো ইন শর্ট ইন্ট্রাকোর জন্য এখন আমরা টার্গেট সেট করছি 52 আর স্টকটি ভালো প্রাইস অ্যাকশন করবে 44.2-র উপর ঘুরে দাঁড়ালে। এছাড়া আমরা যদি স্টকটিতে ব্রেকআউট ট্রেড নিই সেক্ষেত্রে স্টপ লস সেট করতে পারি 43.5-এর নিচে আসলে স্টকটি আমরা চাইলে স্টপ লস সেট করতে পারি। ডে চার্টে তুলে ধরছি ফুয়াংফুড লিমিটেডের অবস্থান। ফুয়াংফুড লাস্ট ট্রেডিং সেশনে 30.5-এ এসে ক্লোজ হলো। স্টকটি রিসেন্টলি হিউজ প্রাইস অ্যাকশন করে, এটি 24.9 কিংবা 25 থেকে যাত্রা শুরু করে 38+ প্রাইস অ্যাকশন করে। এখানে একটি হিউজ র্যালি করে উইথ হিউজ ভলিউম। সো স্টকটিতে কিন্তু নতুন করে মোমেন্টাম সৃষ্টি হয়েছে, কিন্তু রিসেন্টলি আমরা লক্ষ্য করছি আবার একটি হিউজ কারেকশনও হয়েছে। সো সিগনিফিক্যান্ট কারেকশন হয়েছে এবং ডে চার্টে 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে অবস্থান করছে এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কাছাকাছি এসে সাপোর্ট নিচ্ছে। ফুয়াংফুড এখন এন্ট্রি নেওয়ার জন্য একটি সুইটেবল অবস্থানে অবস্থান করছে এবং সেল প্রেশার অনেকটা কমে গেছে, ভলিউম বারগুলো অনেকটা লো হয়ে গেল। সো সেল প্রেশার অনেকটা কমে গেছে, এখন চাইলে স্টকটিতে নতুন করে এন্ট্রি নেওয়া যায়। আর ফুয়াংফুডে যদি আমরা নতুন করে এন্ট্রি নিই স্টকটি আমরা নেক্সট ট্রেডিং সেশনে লক্ষ্য রাখতে পারি যদি এখান থেকে ইউ টার্ন নেয়, নতুন করে যদি এটি ঘুরে দাঁড়ায় এবং ওভারঅল মার্কেট সিচুয়েশন যদি ঠিক থাকে স্টকটির জন্য গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট হবে 29.8। সো এখান থেকে যদি ইউ টার্ন নেয় আমরা চাইলে নতুন করে এন্ট্রি নিতে পারি এবং সেক্ষেত্রে আমরা টার্গেট সেট করব 37.5। অ্যাপারেন্টলি এই যে স্ট্রাকচারটি দেখে মনে হচ্ছে একটি রাইজিং ওয়েজ প্যাটার্ন ফলো করতে পারে স্টকটি। এখন উইকলি চার্টে তুলে ধরছি মুন্নু ফেব্রিক্স লিমিটেডের অবস্থান। মুন্নু ফেব্রিক লাস্ট ট্রেডিং সেশনে 29 প্রাইস পয়েন্টে এসে ক্লোজ হলো। রিসেন্টলি আমরা লক্ষ্য করছি হিউজ ভলিউম নিয়ে প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে স্টকটি প্রাইস অ্যাকশন করছে। সো স্টকটি বর্তমানে সুপার বুলিশ মোমেন্টামে রয়েছে আর নেক্সট ট্রেডিং সেশনে স্টকটি একটি চ্যালেঞ্জ ফেস করবে, সেটি হলো 30 প্রাইস পয়েন্টে। এখানে রয়েছে একটি কি রেসিস্ট্যান্স স্টকটির জন্য, কারণ এই স্টকটি বারংবার এই জোন থেকে কিন্তু রিজেক্ট হয়েছে 30 প্রাইস পয়েন্ট থেকে। বর্তমানে যে ভলিউমে ট্রেড হচ্ছে এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে এই রেসিস্ট্যান্সটিকে হয়তো চেস করে ব্রেকআউট করার চেষ্টা করবে। তবে 30 এই জোনটি হবে স্টকটির জন্য একটি চ্যালেঞ্জিং জোন, কারণ এই জোনে কিন্তু একসময় হিউজ ভলিউমে ট্রেড হয়েছিল এবং এখান থেকে রিজেক্ট হয়েছিল। সো যারা এই স্টকটিতে বর্তমানে ট্রেড কন্টিনিউ করছেন এই জোনটিতে অ্যালার্ট থাকতে হবে, বিশেষ করে 30 প্রাইস পয়েন্টে। স্টকটি যদি ব্রেকআউট করতে সক্ষম হয় তাহলে 40 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। আর ব্রেকআউট ট্রেড যারা নতুন করে নেবেন চিন্তা করছেন স্টকটি 2-1 দিন অবজার্ভ করাটা গুরুত্বপূর্ণ, কারণ বর্তমান সময়ে বেশিরভাগ স্টকই কিন্তু ব্রেকআউট ফেল হচ্ছে এবং প্রথম 1 দিন 2 দিন হয়তো সাস্টেন করে, কিন্তু থার্ড ডে কিংবা ফোর্থ ডে থেকে সেটি আবার ব্রেকডাউন হয়ে রিট্রেসড হয়ে যায়। সো ব্রেকআউট ট্রেডের ক্ষেত্রে স্টকটি যদি শক্তিশালী অবস্থান ক্রিয়েট করতে পারে, আর একটি বিষয় হচ্ছে ভলিউমের ধারাবাহিকতা। ভলিউম বর্তমানে অ্যাভারেজ ভলিউম থেকে কিন্তু 3 থেকে 4 টাইমস হাই ভলিউমে ট্রেড হচ্ছে। এই ধারাবাহিকতা ঠিক আছে কিনা এটি একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। আর একটি বিষয় হচ্ছে ব্রেকআউট ট্রেড নিলে স্টপ লস সেট করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং 30+ যদি একটি শক্তিশালী অবস্থান ক্রিয়েট করে স্টকটি আমরা চাইলে ব্রেকআউট ট্রেড নিতে পারি। আর স্টপ লস সেট করতে হবে 29-এ আমরা স্টকটি স্টপ লস সেট করব। সো ব্রেকআউট ট্রেডের ক্ষেত্রে স্টকটির গন্তব্য হতে পারে আপ টু 40 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। আর এই জোন থেকে যদি রিজেক্ট হয়ে যায় 30 এই যে কি রেজিস্ট্যান্স থেকে যদি স্টকটি রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে হয়তো স্টকটি ফার্দার রিট্রেস করতে পারে এবং কিছুদিন হয়তো সাইডওয়ে
প্রাইস অ্যাকশন করবে। স্টকটির জন্য এখন গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট হবে 26, একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট, এবং এরপরের সাপোর্টটি হবে 24.3। সো ফেব্রিক ইন শর্ট একটি শক্তিশালী মোমেন্টাম বর্তমানে ক্রিয়েট হয়েছে স্টকটিতে, আর স্টকটি এই জোনটিকে যদি ব্রেকআউট করতে সক্ষম হয় স্টকটি 40 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে, আর এখান থেকে যদি রিজেক্ট হয় সেক্ষেত্রে হয়তো স্টকটি কিছুটা কারেকশানে যেতে পারে। এখন উইকলি চার্টে তুলে ধরছি সিপাল বিচ রিসর্ট অ্যান্ড স্পা লিমিটেডের অবস্থান। এই স্টকটি আপ টু দ্য মার্ক বর্তমানে পারফর্ম করছে না, যার কারণে অনেক বিনিয়োগকারী হয়তো স্টকটি কিনে হতাশায় ভুগছেন। ডে চার্টে লক্ষ্য করলে দেখা যায় স্টকটি বর্তমানে যে মুভমেন্টটি হয়েছিল রিসেন্ট যে ট্রেন্ডটি সেখান থেকে 60%-এরও বেশিটা রিট্রেস করেছে, বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল পজিশনে রয়েছে। আর স্টকটি পারফর্ম করবে ডে চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে রেজিস্ট্যান্স লাইন সেটি প্রাইস পয়েন্ট লেভেল 103.6। স্টকটি 104 টাকার উপর যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয় এখান থেকে ভালো একটা প্রাইস অ্যাকশন আমরা আশা করতে পারি। আজকে আমি যে বিষয়টির উপর ফোকাস করতে চাইছি সেটি হচ্ছে সিপালের একটি গুরুত্বপূর্ণ নিউজ পাবলিশড হলো। সিপালের 120 কোটি টাকার বন্ড শেয়ারে রূপান্তরের অনুমতি। 2017 সালে সিপাল ব্যবসার গতি বাড়াতে 20টি পরিবর্তনযোগ্য বন্ডের মাধ্যমে 326 কোটি টাকা সংগ্রহ করেছে, আর এই বন্ডটি সম্পূর্ণরূপে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ কর্তৃক সাবস্ক্রাইব করা হয়েছিল। 2020 থেকে 2025 সাল পর্যন্ত কোম্পানিটির প্রতি বছর 108 কোটি টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু বন্ডের 3 কিস্তি পরিশোধ করতে পারেনি কোম্পানিটি। করোনা মহামারীর কারণে কোম্পানিটির হোটেল ব্যবসা ব্যাপকভাবে হ্রাস করেছে, তাই কোম্পানিটি আইসিবির কোনো অর্থ প্রদান করতে পারেনি এবং তা মকুবের জন্য আবেদন করে। খেলাপি হওয়া থেকে বাঁচাতে তালিকাভুক্ত কোম্পানিটি হাইকোর্টে গিয়েছিল, যেখানে এটি তার ব্যবসার হ্রাস এবং আইসিবিকে অর্থ প্রদান না করার কারণ হিসেবে মহামারীর কথা তুলে ধরেছিল। আর গত বছরে নভেম্বরে সিপালকে বন্ডের 120 কোটি টাকা সাধারণ শেয়ারে রূপান্তর করার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিল আইসিবি। সেই চিঠির প্রেক্ষিতে সিপালের বোর্ড 120 কোটি টাকা কোম্পানির পরিশোধিত মূলধনে রূপান্তরের সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররাও অংশগ্রহণ করে। সিপালের মতে এই রূপান্তরের ফলে কোম্পানিটির ঋণের বোঝা কমে আসবে এবং এতে কোম্পানির আর্থিক পারফরমেন্স শক্তিশালী হবে, যা দীর্ঘমেয়াদে এর সামগ্রিক কর্মক্ষমতা বাড়াবে। এরপর কোম্পানিটি বিএসইসির অনুমোদন চায় এবং বিএসইসি হাইকোর্টের নিষ্পত্তি সাপেক্ষে কোম্পানিটির 120 কোটি টাকার বন্ড শেয়ারে রূপান্তরের অনুমতি প্রদান করে। উভয় কোম্পানির মধ্যে চুক্তির ভিত্তিতে শেয়ারের দাম নির্ধারণ করা হবে বলে বলা হয়। এছাড়া রূপান্তরিত শেয়ার 3 বছরের জন্য লক ইন থাকবে। আর এই নিউজটি কাল পাবলিশড হওয়ার পর বিনিয়োগকারীদের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় এবং অনেকে আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন এই নিউজটি ভালো নাকি খারাপ। প্রথমে যদি আমরা এটা রিভার্স ওয়েতে আমরা যদি চিন্তা করি, যদি এই 120 কোটি টাকার শেয়ার বন্ড যদি শেয়ারে রূপান্তর করা না হতো তাহলে কি হতো? সিপালের উপর ইমিডিয়েট একটি বার্ডেন আসতো এবং 120 কোটি টাকা তাদেরকে পরিশোধ করতে হতো, যেটি তাদের যে বর্তমান ফিনান্সিয়াল কন্ডিশন সেটার উপর একটা বড় ধরনের ইম্প্যাক্ট আসতো এবং কোম্পানিটির বর্তমান যে অর্থনৈতিক কর্মকাণ্ড সেটি ব্যাহত হতো। সো এদিক থেকে বিবেচনা করলে এটি একটি ভালো, কোম্পানিটির জন্য একটি ভালো নিউজ। এছাড়া এই কোম্পানিটির গত 5 বছরের আর্নিং যদি আমরা দেখি, একটা হিউজ গ্রোথ আমরা লক্ষ্য করছি 2023-তে, এবং রানিং ইয়ারে ওদের হাফ ইয়ারলি ইনকাম হয়েছে প্রায় 2 টাকা 78 পয়সা, এবং এই ধারাবাহিকতায় যদি আমরা ক্যালকুলেট করি এই বছরও কিন্তু 5 টাকার উপরে তাদের ইপিএস দাঁড়াবে। সো সিপাল মূলত একটি হাইলি গ্রোথ ওরিয়েন্টেড কোম্পানি। আর ডিভিডেন্ডের ধারাবাহিকতা যদি আমরা দেখি, 2020 সালে যেখানে মাত্র 1% ডিভিডেন্ড দিয়েছিল, 2021 সালে 1% ডিভিডেন্ড দিয়েছিল, সেখানে 2022 সালে কোম্পানিটি ডিভিডেন্ড প্রদান করেছে প্রায় 15% এবং 2023 সালে 17% ক্যাশ ডিভিডেন্ড প্রদান করেছে। সো আর্নিংয়ে এবং ডিভিডেন্ডের পে আউটের ক্ষেত্রে আমরা একটা হিউজ গ্রোথ লক্ষ্য করছি এই কোম্পানিটির ক্ষেত্রে। সো বস্তুত এই কোম্পানিটির ঋণগুলো পরিশোধ করার সক্ষমতা রয়েছে।
সো অনেকে হয়তো নিউজটি দেখে আতঙ্কিত হয়ে আছেন যে এতগুলো টাকা ঋণ আছে, প্রত্যেকটা কোম্পানিরই কিন্তু একটা লাইবিলিটিস আছে এবং সাথে অ্যাসেটও আছে। বস্তুত এই ঋণটির কারণেই কিন্তু কোম্পানির এরকম একটা হিউজ গ্রোথ আমরা বর্তমানে লক্ষ্য করছি। তারা হয়তো তাদের বিজনেসকে এক্সপান্ড করেছে, রিনোভেট করেছে, যার কারণেই কিন্তু তাদের গ্রোথ হয়েছে। সো ওভারঅল এই নিউজটি কোম্পানিটির জন্য একটি ভালো নিউজ এবং বিনিয়োগকারীরা যারা এই কোম্পানিতে যারা ইনভেস্ট করেছেন তাদের জন্য এটি ওভারঅল একটি গুড নিউজ। সো যেহেতু 120 কোটি টাকা ইমিডিয়েটলি এই কোম্পানিটিকে পে করতে হচ্ছে না, সেহেতু আমরা আশা করছি নেক্সট কোয়ার্টারে এই কোম্পানিটির আর্নিং আরও বৃদ্ধি পাবে এবং ওভারঅল এই কোম্পানিটির প্রাইস অ্যাকশনের দিক থেকেও একটা ভালো ইম্প্যাক্ট আসবে বলে আমরা আশা করছি। সো বন্ধুরা, কমেন্ট বক্সে এই কোম্পানিটির এই যে নিউজটি আমরা আপনাদেরকে তুলে ধরলাম, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদেরকে শেয়ার করুন। আপনারা কে কী ভাবছেন এই কোম্পানিটিকে নিয়ে, আর এই কোম্পানিটি বর্তমানে যে প্রাইস পয়েন্টে অবস্থান করছে, টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা বিশ্লেষণ করি, বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য একটি সুইটেবল অবস্থানে আছে। সেল প্রেশার অনেকটা কমে গেছে। সো এখান থেকে মার্কেট যদি একটু ইউ টার্ন নেয়, মার্কেট যদি একটু পারফর্ম করে, এই স্টকটি এখান থেকে ঘুরে দাঁড়াবে এবং ভালো প্রাইস অ্যাকশন করবে। এই স্টকটির ক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট সেট করেছি 140 এবং সেকেন্ড টার্গেট আমরা সেট করেছি 180। সো বন্ধুরা, এই 5টি স্টক এবং ওভারঅল মার্কেট নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।